পশুপতিনাথের যে মন্দির সেটাও কিন্তু গতকাল রাতে রক্ষা পায়নি, সেখানেও ভাঙচুর তাণ্ডব চালানো হয়েছে। সেটাও ভাঙতে গেছিল, এবং মন্দির যারা ভাঙতে যায় আমরা বাংলাদেশে জানি কারা মন্দির ভেঙেছিল, এবং আমরা বাংলাদেশে দেখেছি যে ইসকনের এক সাধুকে আজ পর্যন্ত জেলে কারা ঢুকিয়ে রাখলো। প্লটটা খুব সোজা এবং সিম্পল ইন্দিরা, আমরা প্রত্যেকে জানি এই অঙ্কন, এটা যে এঁকেছে কোথা থেকে আঁকা হয়েছে। তবু আজ আমরা ক্যামেরার সামনে বলবো না, আমরা শুধু কয়েকটা জায়গায় ছুঁয়ে চলে যাচ্ছি। এমন এক রাষ্ট্র যে এই কারবাইটা করলো যাতে এক ঢিলে দুই পাখি মরে। কারণ নেপাল কার সঙ্গে বন্ধুত্ব এবং যা সুসম্পর্ক ছিল, একদিকে চীন, একদিকে ভারত। ভারতের সঙ্গে বেশি, কারণ ভারতের ওপর তাদের কমপ্লিট যে ইকোনমি অনেকটা বেশি নির্ভরশীল ছিল। তাদের আনএমপ্লয়মেন্টের প্রচুর যুবক এবং ছাত্র যারা এমপ্লয়মেন্ট পেত তারা ভারতে পেত, এবং ভারতের সামরিক বাহিনীর তারা সোলজার, গোর্খা সোলজার, তাদের যে একটা বিরাট অংশ ওখানে রিটায়ার্ড আর্মি, ইন্ডিয়ান আর্মি যারা নেপালে সেটেল করে, যারা গোর্খালি, তাদের পেনশন ভারত থেকে যায়, এবং তাদের ট্যুরিজমের একটা বড় অংশ ভারত থেকে ঘুরতে যায়। তো ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে চীনের বিরাট ইনভেস্টমেন্ট ছিল। আমার মনে হয় এসসিও যে ছবিটা ইন্দিরা দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প, আমার মনে হয় তার ঘুম উড়ে গেছিল। এবং যদিও এই ঘটনাটা, এই যে ঘটনা প্রবাহ দেখলাম, এটা 2 দিন 4 দিন 10 দিনের না, হয়তো সোম মঙ্গলবার, এটা গত 2 দিন এই ঘটনাটা ঘটেছে এবং আজকেও ঘটছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে মারছে, বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ নেপাল হয়ে আছে, সাধারণ মানুষদের মারছে। তো সাধারণ মানুষকে তো নেপালের ছাত্র এবং যারা গণ অভ্যুত্থান হচ্ছে মারবে না। তো কারা করছে এবং কারা এর পেছন থেকে রিসোর্সেস দিল, কারা টাকার মদত করলো, কারা অস্ত্র পৌঁছে দিল, কে গ্যালন গ্যালন পেট্রোল এবং কেরোসিন দিল, এই এত বড় বড় যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, নন গভর্নমেন্ট বেসরকারি যেগুলো আছে সেগুলো জ্বালাতে কে উদ্যোগ নিল, এই প্রশ্নগুলো দেখুন ইন্দিরা বারবার উঠবে। একদম। এবং আপনি যে কথাটা বলছেন, এই যে মন্দির ভাঙে কে, আমরা তো জানি নেপাল একটা হিন্দু রাষ্ট্র এবং 2008 সাল পর্যন্ত রাজতন্ত্রের অধীনে ছিল এই নেপাল। তারপর গত 17 বছরে ছবিটা অনেকটা বদলেছে। কিন্তু এই যে মন্দিরটা ভাঙবে কে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ নেপাল তো হিন্দু রাষ্ট্র, সেখানে তো মন্দিরের ওপর আঘাত হানাই মানে একটা অদ্ভুত বিষয়। ইন্দিরা 2008 থেকে যদি আমরা জানি, যখন রাজতন্ত্র শেষ হলো এবং 2008 থেকে 2025-এ এই প্রত্যেক দর্শকের জন্য বলা, নেপালে 13 বার সরকার চেঞ্জ হয়েছে। 13 বার, মানে কত ফ্রাজাইল একটা সরকার যেটা টোকা মারলে ভেঙে যায়। এবং বারবার সেখানে আমরা দেখেছি যে এই মাওবাদীদের সরকার, আমার কোনো বলতে আপত্তি নেই। এবং বলি, এই প্রথম প্রধানমন্ত্রী নেপালে যে ভারতে একদিনের জন্য আসেনি, এটা লেট ইট বি অন রেকর্ড, এটা সবাই বলুক যে নেপালের, আমরা নেপালকে সবচেয়ে বন্ধু দেশ বলে মনে করি, বাংলাদেশকে আমরা বন্ধু দেশ বলে মনে করতাম, এবং নেপালের প্রধানমন্ত্রী ভারতে একদিনের জন্য, এই বিগত কতদিন উনি প্রধানমন্ত্রী আছে, KP শর্মা ওলি, এখন সে লাজ গুটিয়ে পালিয়ে গেছে, কালকে ভারতে আসেনি। ভারত বিদ্বেষ তার মনে প্রত্যেক অঙ্গে অঙ্গে ভরা ছিল। এবং আজকের দিনে যার নাম বারবার হচ্ছে বালেন্দ্রা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়র কাঠমান্ডু, তাকে দেখতে হয়তো ভালো, সে ভালো র‍্যাপ গায়, কিন্তু ভারতের সঙ্গে তার নেপালের মধ্যে কি হচ্ছে না হচ্ছে প্রভাব পড়ছে আমাদের ভারতবর্ষের ওপর, এটা সার্বভৌমত্ব নেপালের, নেপাল বুঝবে। ভারতকে যদি তারা দূরে সরিয়ে রাখতে চায়, কারণ বালেন্দ্র শাহ পড়াশোনা করেছে এই কর্ণাটক ব্যাঙ্গালোরে, বিশ্বরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে, এবং সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সে পাশ করেছে, এমটেক করেছে। বড় খবর হচ্ছে তার যে অফিস, কাঠমান্ডুর অফিসে যে ম্যাপটা তার পেছনে ঝুলিয়েছিল, সেখানে একটা অখণ্ড নেপাল বলে ঝুলিয়েছিল। সে অখণ্ড নেপালে উত্তরাখণ্ডের একটা বড় পার্ট, পশ্চিমবাংলার একটা বড় পার্ট, সেই অখণ্ড নেপালের মধ্যে ঢুকে যাচ্ছে। লিপু লেক, এই বিভিন্ন যেটা ভারতবর্ষ যেটা বলে, ভারতবর্ষে কোনোদিন এইসব কথা নেপালের সঙ্গে ওঠেনি। রাজতন্ত্র নেপালে 240 বছরের রাজতন্ত্র, 2008-এ এই ফেডারেল রিপাবলিক ডেমোক্রেটিক এইটা নেপালে ঢুকলো, এবং তারপর আমরা দেখছি যে কমপ্লিট সরকারটা মাওবাদী কন্ট্রোল করলো।
এবং আস্তে আস্তে দুর্নীতিতে পুরো ছেয়ে গেল এবং নেপালে আনএমপ্লয়মেন্ট, দুর্নীতি এবং প্রত্যেকটা যে বৈষম্য একটা এই ছাত্র যুবর মধ্যে যে আজকে রাগ আমরা নেপালের রাস্তায় দেখতে পাচ্ছি, যে ছাত্র যুবর রাগ জ্বালিয়ে দিচ্ছে, কারা জ্বালায়? এই রাগটা যে লাগাম টানছে, যে সুতোটা টানছে, সে অ্যাডভান্টেজটা নিয়েছে। একদমই। এবং প্রশ্নটা হচ্ছে কর্নেল চৌধুরী, এই যে প্রশ্নটা আমরা যে প্রশ্নটা আজকে করছি, এতে কার লাভ? কারণ এই কেপি শর্মা ওলি চূড়ান্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত, একবারও তিনি ভারতে আসেননি, সদ্যই চীন থেকে ফিরেছেন, এমনকি তিনি ভারতে আসতে চান না এইরকম একটা মনোভাব কিন্তু তার বারবার ফুটে উঠেছে। ছাত্র যুব তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাহলে এতে কার লাভ? চূড়ান্ত ভারত বিদ্বেষী একজন মানুষ, তিনি আজকে নেপাল থেকে পালালেন, নেপালের মানুষের মধ্যে একটা ভারত বিদ্বেষের বীজ বপন করে গেলেন। সেখানে যে সেনা নেপালের গোর্খা রেজিমেন্ট, তাকে ট্রেন করে ভারত। সুতরাং এমন একজন মানুষের চলে যাওয়া বা পতন আসলে কার লাভ? আমরা এই প্রশ্নটা আজকে রাখছি এবং এটা আজ তাক বাংলার প্রশ্ন। আজকে ট্রেন্ড আমরা সেট করছি। গতকাল আমরা যে ট্রেন্ড সেট করেছিলাম, গোটা বাংলার সংবাদ মাধ্যম সেই প্রশ্নেই এগিয়েছে। গতকাল আমরা বলেছিলাম যে এর পেছনে কার মাথা? বাংলাদেশের প্যাটার্ন, সিআইএর সেই একই ছক, সেই ছাত্র যুব যেটা ঢাকার রাজপথে আমরা গত 14 মাস আগে দেখেছি, সেই জেনজি, সেই 26 বছর বয়স পর্যন্ত তরুণেরা রাস্তায় নেমেছেন। তারা কি কারণে, কোথা থেকে মদত, কার মাথা? গতকাল আমরা দেখিয়েছি চিকেন স্নেকের ছবি, ম্যাপ সহ, সেটাই দেখিয়েছে প্রথমে গোটা বাংলার সংবাদ মাধ্যম, তারপরে ন্যাশনাল। সেই প্রশ্নেই কিন্তু তারা সারা দিন গতকাল জারি রেখেছিল। এবং আজকে আমরা যে ট্রেন্ড সেট করছি, অলির মতো একজন চূড়ান্ত ভারত বিরোধী প্রধানমন্ত্রী, তাকে সরিয়ে দেওয়া আসলে কার লাভ? এর পেছনে কে? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজছি। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনা আরো চালিয়ে নিয়ে যাব। কিন্তু একই সঙ্গে আমরা আরো একটা প্রশ্ন এখানে তুলতে চাই, যে চিকেন স্নেক কিন্তু এখন ওপেন, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল। তাহলে এই যে 15 তারিখ যে বৈঠক, ইস্টার্ন কমান্ডের যে বৈঠক, সেখানে 150 জন অফিসার আসছেন। ইস্টার্ন কমান্ডের তো একটা প্রস্তুতি পর্ব মনে হচ্ছে শুরু হচ্ছে, প্রধানমন্ত্রী আসছেন, 150 জন আর্মি অফিসার সঙ্গে। একদম ইন্দিরা, 15 তারিখ এখানে বিজয়দুর, যেটা আগে ফোর্ট উইলিয়াম বলে আমরা সবাই জানি, সেখানে একটা এট এ ভেরি সিনিয়র লেভেল একটা কনফারেন্স হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী চেয়ার করবেন, অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন, 3 জন সার্ভিস চিফ, সিডিএস এবং কমপ্লিট ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা সিনিয়র অফিসার, যারা অপারেশন দেখেন, আর্মি কমান্ডার লেভেল, এরা প্রত্যেকেই থাকবে। আপনি যেটা বললেন 100 থেকে 150 অফিসার থাকবে।